এরপরে ডিসেম্বরে, যেমন ডিসেম্বর 1 তারিখে তো একটা মামলায় রায় হয় যেখানে প্লট দখলের অভিযোগে পূর্বাঞ্চলে সরকারি আবাসন প্রকল্পে অনিয়মের কারণে শেখ হাসিনা, তার বোন রেহানা এবং তার ভাগ্নি পার্লামেন্ট সদস্য টিঙ্গির সিদ্দিকের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয় এবং তাদেরকে ইয়ে করা হয়। ওই সাধারণ উপস্থিতিতে দোষী সাব্যস্ত করে 7 বছরের কারাদণ্ড প্রদান করে, তাই না? হ্যাঁ 7 বছরের কারাদণ্ড প্রদান করা হয়। তো ডিসেম্বর ওয়াজ প্রিটি ইভেন্টফুল। এটা দিয়ে শুরু হয়, এটা দিয়ে হলে বাংলাদেশে মানে সবাই কথা বলা শুরু করে। ইনফ্যাক্ট টিউলিপ ওয়াজ পিসড অফ অ্যাজ ওয়েল। বাট 11 ডিসেম্বরের দিকে যখন গিয়ে বাংলাদেশের যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটের তফসিল ঘোষণা করা হয়। সো দ্যাট ওয়াজ দ্য তফসিল ঘোষণা। হ্যাঁ, সো দ্যাটস দ্য ফার্স্ট কনক্রিট স্টেপ টুয়ার্ডস দ্য যাদের যে ডাউটটা ছিল যে ফেব্রুয়ারি থেকে আসলে কি হবে, ইলেকশন হবে, অনেক কিছু দিয়ে ডাউট ছিল। বাট এই তফসিল ঘোষণার পর মানুষের আশা আসে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। And you can tell what happened the next day. এরপরে তো আমরা হাদির ঘটনা দেখি যে হাদি গুলিবিদ্ধ হয় ডিসেম্বরে তফসিল ঘোষণার পরপরই। তো কেউ এটাকে দেখার চেষ্টা করছে যে এখানে হয়তো এই ঘটনাগুলো যোগসূত্র আছে, যে হাদিকে হত্যা করার যে চেষ্টা বা হত্যা করা, এটা হয়তো রাজনীতি বা মানে নির্বাচনের সাথে সংযুক্ত থাকতে পারে। তো তারপরে তো আমরা হাদির ঘটনা নিয়ে যদি আরেকটু ছোট করে 1 মিনিট 2 মিনিট একটা রিক্যাপ দিতাম যে পরবর্তী ঘটনাগুলো কি হয় বুঝতে আর কি। হ্যাঁ, তো 12 ডিসেম্বর হচ্ছে যে একটা প্ল্যান্ড এন্ড কোঅর্ডিনেটেড অ্যাটাক করা হয়েছে। তো আমি তাকে তো সাথে সাথে টিএমসিতে নিয়ে যাওয়া হয় এবং রাত্রেবেলা এই ফাঁকা নিয়ে যাওয়া হয়। পুলিশ অ্যাকচুয়ালি ডিডন্ট হ্যাভ টু, বাট তাদের যে উইটনেস আছে তার মাধ্যমে তারা হলে খুবই তাড়াতাড়ি ভাবে তারা শনাক্ত করার চেষ্টা করে যে হলে কে তারা এই অ্যাটাকের পেছনে ছিল। তো এটার মধ্যে গিয়ে খুবই কয়েকটা যে লুপ হোল যে ক্রিয়েট হয়েছে গত এই সরকারের আমলে, এগুলো হলে বহিঃপ্রকাশ পায় যে হলে এরকম একটা শীর্ষ সন্ত্রাসী কিভাবে জামিনে ঘোরাফেরা করতেছে। তো এটা আর এই ইভেনচুয়ালি আমরা দেখতে পারি যে তার যে অ্যাটাকার তারা দুজনই হলে ভারতে চলে গিয়েছে সীমান্ত ক্রস করে। ইনফ্যাক্ট একদিনের মধ্যেই চলে গিয়েছে, নিউজে আসে। তো মানুষের তবু দেখা যায় যে হলে মানুষের হাদির যে ইনসিডেন্ট হয়েছে, যে এই যে ইনসিডেন্টের পর দেখা যেত বাংলাদেশের মানুষজন গট টুগেদার ইউনাইটেড। তারা হলে এটা দিয়ে একটা kind of like it was hopeful for me যে I had kind of given up, যে বাংলাদেশ আসলে আর হইতে পারবে না, যে বাংলাদেশ ইউনাইটেড হইতে পারবে না। So it just kind of proved that হাদিকে তো আমরা এর মধ্যে দেখি যে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুরে হচ্ছে যখন মারা যান শেষে 18 ডিসেম্বর, সেই দিন তো মনে হয় খবর প্রকাশ পায়, এবং খবর প্রকাশ পাওয়ার পরে আমরা দেখি যে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটে, যে মানুষজন রাস্তায় নেমে এসে তারা বেশ বিক্ষোভ মিছিল করে। তার মধ্যে প্রথম আলোতে ভাঙচুর হয়, ডেইলি স্টারে ভাঙচুর হয়, এবং রাতে দেখা যায় যে ছায়ানটে ভাঙচুর হয়। এরকম বেশ কিছু ঘোষণা হয়। প্রধান উপদেষ্টা যেমন বক্তব্য দেন এবং একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। তারপরে ওই দিনই হচ্ছে আরেকটা ঘটনা ঘটে, ভালুকাতে ময়মনসিংহে দীপচন্দ্র দাসকে কাছে ঝুলিয়ে যে হত্যা করা হয় আগুনে পুড়িয়ে নৃশংসভাবে ধর্ম অবমাননার অভিযোগ দিয়ে, যেটা পরবর্তীতে আমরা দেখেছি যে এই অভিযোগটা আসলে কতটুকু সত্য ছিল বা সত্য বলেও এইটা কি কিছু গ্রহণযোগ্য কিনা, কোনো ঘটনা কিনা। এই অংশটার নৃশংসতা আসলে সারা বিশ্বে, যেমন আমরা দেখছি যে বাংলাদেশের এই ঘটনাটা ছড়াইছে, দীপচন্দ্র দাসের মৃত্যুর যে ঘটনাটা বা হত্যার যে ঘটনাটা। তো এই 18 ডিসেম্বর 19 ডিসেম্বর বাংলাদেশের পরিস্থিতি আসলে বেশ ভোলাটাইল ছিল। মানুষজন মধ্যে একটা উত্তপ্ত বা একটা ছিল। তারপর 20 ডিসেম্বর আমরা দেখি যে হাদির মরদেহ 19 ডিসেম্বর মনে হয় দেশে আসে, এবং 20 ডিসেম্বর সংসদ ভবনের দক্ষিণ প্রান্তে তার জানাজা হয়। সেই জানাজা দেখি আমরা সারা বাংলাদেশ থেকে মানুষজন আসে হাদি মৃত্যুতে হাদির জানাজায় অংশগ্রহণ করতে। ওই একই দিনেই আরেকটা ঘটনা ঘটে যে হাদি যেদিন গুলিবিদ্ধ হয়
সেই দিন তারেক রহমান ঘোষণা দেন যে 25শে ডিসেম্বর উনি দেশে আসতে যাচ্ছেন। এটা খুব সম্ভবত হ্যাঁ ওই দিনই ঘটে। এবং হাদির অনেকে বলতে চাচ্ছিল যে তারেক রহমান দেশে ফেরার আগে আগে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে হচ্ছে বেসিক্যালি তারেক রহমানকে দেশে ফেরা ঝামেলা করা হচ্ছে কিনা, এই ধরনের অভিযোগ কেউ কেউ তুলছেন। তো এরপরে তো আমরা দেখি যে 25শে ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরেন, এবং সেটা নিয়ে যদি আবার একটু তোমার কাছ থেকে শর্ট কুইক সামারি। হ্যাঁ, ওনার অ্যাকচুয়ালি মানে বাংলাদেশ হিউজ অ্যামাউন্ট অফ পিপল উপস্থিত ছিল। তো কারণ মানুষজন দে ওয়ার অ্যাকচুয়ালি হোপিং ফর হিজ রিটার্ন ফর আ লং টাইম। তারা মনে করেছিল যে আগস্টের 5 আগস্টের পরপরই মনে হয় উনি চলে আসবেন। তো তা হয়নি। তো এবার মানুষের অনেক আশঙ্কা ছিল যে হলে আদৌ কি তারেক রহমান আসবেন কি, এটি অ্যাকচুয়ালি kept some new hope বাংলাদেশ। সো সব ধরনের মানুষ, মানে আমি বলবো না যে শুধু বিএনপি সাপোর্টাররাই গিয়েছে তাকে অভ্যর্থনা জানাতে। তো গিয়ে দেখা গেছে যে সব ধরনের মানুষই যে অ্যাকচুয়ালি অ্যাটেন্ডেড এই ইভেন্ট। তারা হলে গিয়ে তারেক রহমান দেখার জন্য গিয়েছিল। তারেক রহমানের বাসা পর্যন্ত বা উনি যখন খালেদা জিয়াকে যখন দেখতে যায় সেগুলো সবখানেই মানুষের অনেক ভালোই অ্যাক্টিভিটিস ছিল। সো এটা ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা তো আমরা দেখলাম, এবং তাকে তার নিরাপত্তা নিয়ে যে সংখ্যা ছিল সেই নিরাপত্তা আমরা দেখি যে বিশালভাবে সেই এয়ারপোর্ট থেকে শুরু করে পূর্বাচল 300 ফিট পর্যন্ত, ওখানে বসুন্ধরা 300 ফিটের ওনাকে পুরো নিয়ে যাওয়ার যে রাস্তাটা, এই সময়টাতে যে তাদের যে পরিমাণ নিরাপত্তা দেওয়া হয় বাংলাদেশের ইতিহাসে এই ধরনের নিরাপত্তার ঘটনা নজিরবিহীন, তাই না? এবং ডাক্তার তারেক রহমান সেখানে হচ্ছে উনি একটি বক্তব্য দেন। সেই বক্তব্যে উনি জানান যে হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান, যেটি পরবর্তীতে নিউজ পেপারগুলোতে বড় করে ফলো করে প্রচার করা হয় যে হচ্ছে তারেক রহমান হ্যাজ এ প্ল্যান। এবং এরপরে তারেক রহমানের পরে নেক্সট 3 দিন হচ্ছে বেশ বিভিন্ন কিছু কাজ সারেন, সেই ঘটনাগুলো বাংলাদেশের গণমাধ্যমে বেশ ফলো করে প্রচার করা হয়। এবং এরপরেই হচ্ছে দেখি যে আমরা ডিসেম্বরে এই ঘটনা তারেক রহমানের যে ফেম বা জনপ্রিয়তা সেটা যে একটা দেশ কাটতে না কাটতেই দেখি যে হচ্ছে 30শে ডিসেম্বর এবারকার হাসপাতালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। এবং ওনার হচ্ছে মৃত্যুর সময় বয়স ছিল 80 বছর যতটুকু যেমন। উনি পরবর্তী মৃত্যুবরণ করার পরে বিএনপি এবং 7 দিনের শোক কর্মসূচি করে ডাকে। এবং এরপরে ওনার হচ্ছে 31শে ডিসেম্বর করা হয়, জানাজার দিন নির্ধারণ করা হয় মৃত্যুর 2 দিন পরে। তো সেখানে আমরা দেখি যে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে দাফন করা হয়, এবং এই জানাজা অনুষ্ঠানে আরো প্রায় বড় আকারে বাংলাদেশে ডিসেম্বর মাসেই এটা আরো বড় এবং অনেকের দাবিতে হচ্ছে এই কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে বেশি মানুষের জড়ো হওয়ার রেকর্ডটা ছিল। এটাকে করবো। তো এটা এই ডিসেম্বর মাস নিয়ে ওভারঅল যদি আর একটু কিছু বলো বেশ সংক্ষেপে। ডিসেম্বর মাস মিস করলো কিনা? ডিসেম্বর মাস মানে একদম মানুষকে যে হোপলেস করে দিয়ে আবার হোপফুল করতে পারে, এটাই ছিল ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসে যে বিভিন্ন কয়েকটা যে অ্যাটাক হয়েছে, কোঅর্ডিনেটেড অ্যাটাক, হাদির উপরে একটা, দীপুর উপর যেটা কাহিনী হয়েছে, দীপুর সাথে যেটা হলো, তারপরে আবার এই যে প্রেস ফ্রিডমের কথা বলতেছি, ছায়ানট উদিচির যে অ্যাটাক গুলো হলো, তারপরে আমরা আবার প্রেস ফ্রিডমের কথা বলতে গেলে যে বাংলাদেশের যে খুলনা প্রেস ক্লাবের সভাপতি তাকেও হলে মেরে ফেলা হয়েছে, এটা ওইভাবে নিউজে আসেনি। তো এগুলো অনেকগুলো ইনসিডেন্টের পর যখন আমরা দেখেছি যে তারেক রহমান রিটার্ন করেছে, দেন হাদির জানা যায় যে বাংলাদেশের মানে লাখ লাখ মানুষজন হাদির জানাজাও পার্টিসিপেট করেছে, লাখ লাখ মানুষজন বেগম খালেদা জিয়ার জানাজাও অংশগ্রহণ করেছে। মানুষকে যখন তারেক রহমান যখন ভাষণ দিল যে ওই যে বলতেছিল যে আই হ্যাভ আ প্ল্যান, it started to give people hope again. Bangladeshi people loves to dream about things, তাদের positively dream করে। So December মাস is kind of unique in its own way. মানে there's definitely not a great way to end this year, কারণ এক ইভেন্ট গুলা আমাদের it's like
প্রত্যেকটা ইভেন্টই ট্র্যাজিক ছিল ডিসেম্বর মাসে। তো এখন 2026-এর থেকে আমরা যদি ইয়ে করি 25-কে একটু দেখি যে 25-এর ওভারঅল 2025 সালটা বেশ মনে হয় কিছুটা যে অনিশ্চয়তার মধ্য দিয়ে কাটছে, যে নির্বাচন হবে কি হবে না, তারেক রহমান দেশে ফিরবে কি ফিরবে না, বা হচ্ছে এইটা হবে কি হবে না, সংস্কার কি আদৌ হবে বা কি হবে, এরকম অনেক কিছু ছিল। বা রাজনৈতিক দলগুলো কি আরো বড় পরিমাণে সহিংসতায় জড়িয়ে যাবে কিনা, করবে কিনা। হ্যাঁ। তো আমরা এর মধ্যে এই অনিশ্চয়তার মধ্যে দেখছি যে অনেক কিছুই যেগুলো হয়তো মানুষ কি বলেন যে দুশ্চিন্তায় ছিল, ওই ঘটনাগুলো পরবর্তীতে আর ঘটে নাই সেভাবে। দেশের মানুষের হয়তো আরেকটু বেটারই ছিল। 2026 আশা করি সেই ঘটনাগুলো কিছুটা ইয়ে করবে, অনিশ্চয়তাগুলো দূর করবে। নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচনে যদি রাজনৈতিক দল জিতে আসে, তারা যদি সুন্দর করে বাংলাদেশকে আসলে গঠনমূলক একটা দিকে নিয়ে যেতে পারে, সেটা তো বাংলাদেশের ভবিষ্যতের জন্য চমৎকার একটা ব্যাপার হবে। তো 2026-এ আশা থাকবে যে বাংলাদেশকে পাল্টে দেওয়ার যে স্বপ্ন সবার, সে যে দলই নির্বাচিত হয়ে আসুক, তারা যেন বাংলাদেশকে প্রায়োরিটি দিয়ে বাংলাদেশকে অ্যাকচুয়ালি সংস্কারমূলক কার্যক্রমের মাধ্যমে ভালোর দিকে নিয়ে যায় বলে আমাদের আশা থাকবে আর কি। কারণ 2025-এ আমরা অনেককে হারাইছি, 2026-এ হয়তো সেভাবে চাই না এরকম হারতেন। আবার 2025-এ কি বলবো, 2026 হচ্ছে বাংলাদেশের অর্থনীতি বা বাংলাদেশ খেলাধুলা এইসব দিকেও ভালো করুক, এটা আমরা আশা করি। আবার 2025-এর আমরা আজকে পুরো 1 ঘন্টার এপিসোড হয়তো অল্প কিছু কথা বলতে পেরেছি, এর চেয়ে বেশি বিষয় হয়তো আমাদের বাদ পড়ে গেছে, যেটা হয়তো আমরা হয়তো আজকের এপিসোডে পুরোপুরি আলোচনা করার সুযোগ হয় নাই, মাত্র সময় ব্যাপ্তির জন্য। তো আমার আশা থাকবে 2026-এ বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হয়ে ওঠার পথে আরেকটু এগিয়ে যাক। তোমার কাছ থেকে যদি 2026-এ বাংলাদেশের কিছু 2026 নিয়ে আমি খুবই আশাবাদী। আমার মনে হয় বাংলাদেশে খুবই একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। যেই লিডারশিপে আসুক তার তার ফোকাস থাকবে যেদিকে, যা এই 1-1.5 বছরে যা গত 17 বছরে যা আমরা দেখেছি তার থেকে লেসন নিয়ে তার ওরকম যাতে আর পুনরাবৃত্তি যাতে না হয় জীবনে। আর বাংলাদেশের ইকোনমি ইটস হরিবল রাইট নাও। বাংলাদেশের ফার্স্ট ফোকাস হবে যে ইকোনমি ঠিক করা। তারপর হলে গিয়ে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থার অবস্থা, একটা করুণ অবস্থা, শিক্ষা ব্যবস্থা ঠিক করা। দেন বাংলাদেশের যে মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা বাংলাদেশের চ্যালেঞ্জ, যে এই বছরও দেখেছি, গত বছরও দেখেছি, কন্টিনিউয়াসলি দেখতেই আসছি, প্রত্যেক বছরই রেকর্ড হচ্ছে, সেটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে যে বাংলাদেশের যে ইফেক্ট চলছে, যে বাংলাদেশের খুবই সিভিয়ার ধরনের ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে, ফ্লাড বলেন, সব কিছু হচ্ছে। তো এগুলো দিয়ে যাতে পজিটিভ ইম্প্যাক্ট আনতে পারে, পজিটিভ চেঞ্জেস আনতে পারে, দ্যাটস হোয়াট আই এক্সপেক্টিং ফর দিস ইয়ার 2026 নিয়ে। ইনশাল্লাহ। যাক, আমাদের দর্শকদের আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা 2026-এর শুরুতে দাঁড়িয়ে 2025-এর যতটুকু সম্ভব নিজেরা সামারি করার চেষ্টা করলাম। সামনে হয়তো আমাদের এরকম চেষ্টা অব্যাহত থাকবে। আমাদের সাথে নিশ্চয় ভালো লাগলে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে অন্যদেরকে সাথে শেয়ার করে সাহায্য করতে পারে। সবাইকে ধন্যবাদ। অনেক